হাই, আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের ভিডিও থেকে আমরা স্টার্ট করব আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের রিটেন পার্টটা। যেই পার্ট নিয়ে তোমাদের অনেকের অনেক রকম অসুবিধা ছিল, তোমরা আমাদেরকে কমেন্টে জানাচ্ছ যে ভাইয়া রিটেন পার্ট নিয়ে প্রবলেম, রিটেন কিভাবে লিখবো না লিখবো বুঝতে পারছি না, এক একজন এক 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 পরীক্ষা এক একভাবে লিখছি, বাট হলো গিয়ে মার্ক দিচ্ছে না। এই জিনিসগুলো নিয়ে আজকে থেকে আমরা আলোচনা করার ট্রাই করব। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের গ্রাফস অ্যান্ড চার্টস নিয়ে। সো আমি তো আজকে গ্রাফ অ্যান্ড চার্টস নিয়ে আলোচনা করবই। দেন তোমাদের আজকে এই ক্লাস শুরুর আগে আমি ওভারঅল বেসিক একটা ওভারভিউ দিতে চাই, হলো গিয়ে তোমরা কিভাবে কি লিখবে তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন হয় তা নিয়ে। দেখো, এখন তোমাদের মধ্যে অনেকেই যে প্রশ্নটা নিয়ে বলছো যে ভাইয়া ফ্রি স্টাইল রাইটিংয়ে প্রবলেম, যে প্রবলেমটা আমারও ছিল। আমি যখন এসএসসি এইচএসসিতে ছিলাম আমারও এই প্রবলেমটা অনেক বেশি ছিল। আমি বড় সেন্টেন্স বানাতে পারতাম না কখনো। আমি সবসময় ছোট ছোট সেন্টেন্স মেক করতে পারতাম, বাট আমি যদি বড় সেন্টেন্স বানাইতে যাইতাম, ধরো কমপ্লেক্স সেন্টেন্স একটা মানে আনার চেষ্টা করতাম লেখার মধ্যে, আমার দেখা যেত যে গ্রামারের কোনো একটা মিস্টেক হয়ে গেছে, আমার হয়তো বা দো অলদোতে মিস্টেক হয়ে গেছে, বা সিন্স অ্যাজ এইসবে কোনো একটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। সো এখন দেখো, আর তোমাদের যেহেতু খুব মানে এইচএসসি পরীক্ষার আর 10 থেকে 12 দিন টাইম আছে, এর মধ্যে খুব আহামরি লেভেলের ইমপ্রুভমেন্টও আসলে যদি আমরা চাই সেটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমরা আস্তে আস্তে নেক্সট 10 দিন 12 দিন যেই টাইম আছে অল্প অল্প করে আমরা ইমপ্রুভমেন্ট করার যে ট্রাইটা করবো। সো 1 নাম্বার স্টেপই হবে, তুমি আজকে থেকে তোমার এইচএসসি পরীক্ষা এখন পর্যন্ত প্রতিদিন ইংলিশের যে কোনো কিছু 1 পেজ করে পড়বা। জাস্ট 1 পেজ। এটা হতে পারে হয়তো বা ইংলিশ পেপারের যে কোনো একটা আর্টিকেল পড়লা তুমি, বা বা হতে পারে কোনো একটা অনলাইনের নিউজ লেটার পড়লা তুমি, অথবা অনলাইনের যে কোনো একটা ইংলিশ আর্টিকেল তুমি পড়লা, ঠিক আছে। তো তুমি আজকে থেকে 2 সপ্তাহ বা 10 দিন 12 দিন যদি প্রতিদিন এরকম একটা করে আর্টিকেল পড়ো, তোমার কিন্তু ইংলিশ লিখতে হয় কিভাবে, ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচারটার উপরে একটা ভালো আইডিয়া আসবে। ওই ভালো আইডিয়াকে তুমি ইউজ করে কিন্তু যখন তোমার এইচএসসি পরীক্ষায় তুমি যাবে রিটেন লিখতে, প্যারাগ্রাফ লিখবা, স্টোরি লিখবা, ওইখানে কিন্তু তুমি ওই আইডিয়াটাকে ইউজ করে সেন্টেন্সের স্ট্রাকচারটা আরও অনেক ইমপ্রুভ করতে পারবা, ঠিক আছে। আর ধরো, আর যদি তোমাদের এরকম আমার মতো প্রবলেম হয়, বড় সেন্টেন্স বানাতে প্রবলেম হয়, এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছু নয়। তুমি যদি এটা চাও যে ভাইয়া আমি সব কিছু সিম্পল সেন্টেন্সেই লিখবো, আমি কোনো কিছুকে বড় সেন্টেন্স বানাবো না, বা আমি কোনোটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাবো না, আমি যদি ওইটাকে কমপ্লেক্স সেন্টেন্সের আকারে আনতে চাই, আমার কোনো একটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যায়, তোমার মানে যদি তোমাদের মধ্যে এই প্রবলেমটা থাকে, তাহলে তোমরা সবাই সিম্পল সেন্টেন্সেই লিখতে পারো। মানে তোমরা যদি প্রত্যেকটা লাইন সিম্পল সেন্টেন্সে লেখো, তেমন আহামরি জটিল ওয়ার্ড বা তেমন আহামরি জটিল স্ট্রাকচার না ব্যবহার করো, তাহলেও কিন্তু তেমন একটা অসুবিধা নাই, ঠিক আছে। তুমি যা লিখবা এর মধ্যে যদি তোমার গ্রামাটিক্যাল মিস্টেক না হয়, তুমি যা যা লিখবা এর মধ্যে যদি তোমার ইংলিশ স্পেলিংয়ের কোনো প্রবলেম না হয়, কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড বসবে এইগুলোর কোনো অসুবিধা না হয়, তুমি কিন্তু এইটার মধ্য থেকে একটা ভালো মার্ক এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। তো আজকের যে বিষয়টা আমরা দেখবো সেটা হলো গ্রাফ অ্যান্ড চার্টস। গ্রাফ অ্যান্ড চার্টস বিষয়টার আজকে আমি A to Z দেখাবো তোমাদের, কি কি ধরনের প্রশ্ন আমাদের এইচএসসি পরীক্ষাতে আসে, কি ধরনের প্রশ্ন আসলে আমরা কোন ধরনের ভোকাবুলারি ইউজ করব, ওইগুলো আমরা দেখবো আজকে। তো স্টার্ট করি ফার্স্টে আমরা আলোচনা করব আমাদের গ্রাফ অ্যান্ড চার্টস কী কী ধরনের আসে এইচএসসি পরীক্ষাতে। এইচএসসি পরীক্ষাতে আমাদের মেইনলি 2 ধরনের গ্রাফ অ্যান্ড চার্ট আছে। একটাকে বলা হয় বার চার্ট। বার চার্ট মানে কি? বার চার্ট মানে হলো গিয়ে বার আকারে থাকবে। দেখো, এই যে এই এক একটা বড় লাইন না, এগুলাকে বলা হয় এক একটা বার। আমার হলো বার আকারে অনেক কিছু থাকবে। দেখো, যেমন ধরো এইটাতে আমার এই যে স্ট্রাকচারটা, এই যে গ্রাফটা, এটা দ্বারা আমার কি বলছে, রেট অফ স্মোকিং পিপল। দেখো এখানে 2000, 2002, 2004, 6, 8, 10-এ স্মোক করা পিপলের হার কতটুকু বাড়ছে বা কমছে, সেটা আমার এই গ্রাফের মাধ্যমে এক্সপ্রেস করতে পারছি আমি, ঠিক আছে। এটাকে বলা হয় বার চার্টস। আরেকটা হলো পাই চার্ট। পাই চার্ট মানে হলো কি, একটা বৃত্ত থাকবে, এটার মধ্যে বিভিন্ন অংশ, এই যে দেখো এই স্ট্রাকচারটার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা বৃত্ত, এটার মধ্যে 25% হলো ফুড, 13%, 22%, 5%, 12%, মানে এই যে বৃত্তটা, এই বৃত্তটা দ্বারা আমার কি বোঝাচ্ছে, আমার বোঝাচ্ছে একজন মানুষের মান্থলি ইনকামের কত পার্সেন্ট সে কিসের পিছনে এক্সপেন্ড করছে, সে হলো গিয়ে কিসের পিছনে এক্সপেন্স করছে, এই জিনিসটা আমার এই যে পাই চার্টটার মাধ্যমে বোঝাচ্ছে। সো এই বার চার্ট আর হলো গিয়ে পাই চার্ট, এই দুইটা জিনিসই মেইনলি আমাদের এইচএসসি পরীক্ষাতে আসে। সো দেখি,
আমরা 1 নম্বরে দেখব হলো আমাদের বার চার্ট নিয়ে। দেখো আমরা যখন বার চার্টকে এক্সপ্লেন করব, আমাদের 3টা ওয়ার্ড সম্পর্কে যদি আইডিয়া থাকে তাহলে কিন্তু আমরা অনেক ভালো মতো এক্সপ্লেন করতে পারি। দেখো 1 নম্বর যে চিত্রটা, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3। দেখো 1 নম্বরে কি, দেখো তো আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমার বারটা কি উপরের দিকে যাচ্ছে না, বারটা বারটা কি এই বছর ধরো এইটা হলো 2018, 19, 20, 21, 22, এই বছরের চাইতে এই বছরে মান বেশি, এই বছরে আরো বেশি, এই বছরে আরো বেশি। মানে কি জিনিসটাকে একটা ক্রমবৃদ্ধি প্রাপ্ত হচ্ছে না, জিনিসটা কি হচ্ছে, ক্রমবর্ধমান হচ্ছে না, ক্রমবর্ধমান গ্রাফ আমরা বলতে পারি। এইটাকে আমরা ইংলিশে বলবো আপওয়ার্ড ট্রেন্ড। এই জিনিসটাকে আমরা ইংলিশে বলবো আপওয়ার্ড ট্রেন্ড। মানে ধরো এইচএসসি পরীক্ষাতে আমার এমন একটা গ্রাফ আসলো, যে এই গ্রাফটা হলো গিয়ে 1 বছর মানে আজকের থেকে 2019 সাল থেকে 2020 সালে মানটা বৃদ্ধি পাইছে, 20 থেকে 21 সালে আরও বৃদ্ধি পাইছে, 21 থেকে 22 সালে আরও বৃদ্ধি পাইছে। তার মানে কি সেখানে একটা আপওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছি। আমরা জিনিসটাকে যখন এক্সপ্লেন করব আমরা বলবো উই ক্যান সি অ্যান আপওয়ার্ড ট্রেন্ড ইন দিস গ্রাফ। তুমি এই গ্রাফটা দেখো, এই গ্রাফে দেখো এইখানে জিনিসটা হলো গিয়ে হ্রাস পাচ্ছে, ঠিক আছে, এই বছরের চেয়ে এখানে কম, এখানে আরো কম, এখানে আরো কম। এইটাকে বলা হয় ডাউনওয়ার্ড ট্রেন্ড। ডাউনওয়ার্ড ট্রেন্ড মানে হলো গিয়ে ট্রেন্ড লাইনটা নিচের দিকে নামছে। এই যে লাইনটা আছে না ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটা নিচের দিকে নামছে, এটাকে বলা হয় ডাউনওয়ার্ড ট্রেন্ড। এখন এই চিত্রটা আমরা দেখি 3 নম্বর চিত্র। দেখো এইখানে একবার বাড়তে 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 এখানে আসলো, আবার বাড়লো, এইখানে এসে আবার ডিক্রিজ করলো, আবার বাড়লো, এইখানে এসে আবার কমলো, বাড়লো বাড়লো বাড়লো, কমলো, আবার কমলো, আবার বাড়লো, আবার বাড়লো। তার মানে কি এখানে দেখো, এখানে কি কোনো আপওয়ার্ড ট্রেন্ড বা কোনো ডাউনওয়ার্ড ট্রেন্ড কি আছে? নাই। কিন্তু এখানে কিন্তু জিনিসটা একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে। এই জিনিসটাকে বলা হয় ফ্লাকচুয়েশন। ফ্লাকচুয়েশন। আমাদের এইচএসসি পরীক্ষাতে যদি এমন কোনো বার গ্রাফ আসে যে জিনিসটা বাড়ছে কমছে, 1 বছর পর বাড়ছে আর 1 বছর পর কমছে, আমরা কি বলবো, উই ক্যান সি এ ফ্লাকচুয়েশন ইন দ্য গিভেন গ্রাফ। ঠিক আছে, এরপরে আমরা দেখি কি কি আছে। হ্যাঁ দেখো, এই যে আমি এখানে কয়েকটা ওয়ার্ড লিখে আনছি, ঠিক আছে, কয়েকটা ওয়ার্ড লিখে আনছি, যেই ওয়ার্ডগুলো তুমি গ্রাফটাকে এক্সপ্লেন করার সময় যদি ইউজ করো তোমার হলো গিয়ে ওভারঅল যে রাইটিং কোয়ালিটি অনেক বৃদ্ধি হবে। 1 নাম্বার ওয়ার্ড দেখো, 1 নাম্বার ওয়ার্ড কি, লিস্ট পপুলার। লিস্ট মানে কি, লিস্ট মানে হলো গিয়ে যেই জিনিসটার মান সবচেয়ে কম। আমি কি বুঝতে পারছি, লিস্ট পপুলার মানে যেই জিনিসটার মান সবচেয়ে থাকবে কম ওই জিনিসটাকে আমি লিস্ট পপুলার বলবো। দেখো এখানে আমি একটা র্যান্ডম একটা এক্সাম্পল দিলাম, দ্য লিস্ট পপুলার স্পোর্ট chosen by man was সুইমিং অ্যাট 10%। মানে কি ধরো আমি এখানে একটা স্পোর্ট নিয়ে হলো গিয়ে একটা সার্ভে করছি, ওই সার্ভেতে আমি দেখতে পারছি সবচেয়ে কম বিখ্যাত হলো গিয়ে সুইমিং, লিস্ট পপুলার। তারপর কি হাইয়েস্ট, এটা তো আমরা এমনি বুঝতে পারছি, মানে যে জিনিসটার পার্সেন্টেজ সবচেয়ে বেশি থাকবে সেটাকে আমি হাইয়েস্ট বলবো, রাইট। দ্য সেক্টর উইথ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ স্পোর্ট চোজেন বাই ওমেন ওয়াজ হকি 50%। মানে আমি অনেক মহিলাদের মধ্যে একটা হলো গিয়ে সার্ভে করছি, দেন আমি কি পাইছি, যেই অনেক মহিলারা আমাকে হলো গিয়ে সর্বোচ্চ পার্সেন্টেজ দিছে হকি গেমকে, যেটা 50%। থার্ড প্লেস মানে হলো গিয়ে তৃতীয় প্লেস, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। বটম, এই যে দেখো, বটম মানে হলো যেই জিনিসটার মান সবচেয়ে কম, যেই জিনিসটার পার্সেন্টেজ সবচেয়ে কম, যে জিনিসটাকে সবচেয়ে কম মানুষ ভোট দিছে। বেসবল ওয়াজ র্যাঙ্কড বটম, বেসবল সবচেয়ে কম ভোট পাইছে অ্যাট 5%, 5% ভোট পাইছে মাত্র। তারপর এইটা দেখো র্যাঙ্কড সেকেন্ড, মানে কি যেই জিনিসটা দ্বিতীয় স্থান অধিকার করছে, যেই জিনিসটা দ্বিতীয় স্থান অধিকার করছে ওই জিনিসটাকে আমি বলতে পারবো র্যাঙ্কড সেকেন্ড। রাগবি ওয়াজ র্যাঙ্কড সেকেন্ড অ্যাট 16%। ওকে, ইকুয়ালি, খুবই সহজ। ইকুয়ালি মানে কি, ইকুয়াল শব্দের অর্থ হলো গিয়ে আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটা হলো গিয়ে সমান যখন থাকবে তখন আমি ইকুয়াল বলতে পারি। ইকুয়াল মানে কি, আমার এই সাইডে যেখানে আছে, এই সাইডে যা আছে, এই সাইড যেটা যা আছে, দুইটা জিনিসের মান একই, এই জিনিসটাকে আমি ইকুয়াল বলবো। আমি হলো গিয়ে সার্ভে করার পর পাইছি বেসবল
আর বাস্কেটবল দুইটা একই রকম ভাবে পপুলার, 25% পপুলার, সেটাকে আমি বলতে পারি ইকুয়ালি। মোস্ট মানে হলো গিয়ে সবচেয়ে বিখ্যাত, এটা এক্সপ্লেন করার কোনো কিছু নাই। ফলোড, এই যে ফলোড, এই জিনিসটা হলো গিয়ে একটু বুঝতে হবে। এই সব জিনিসটার বাংলা অর্থ হলো পরবর্তীতে যা আসে তা। পরবর্তীতে যা আসে তা, পরবর্তী লিখলাম। দেখো এই লাইনটা এক্সপ্লেন করলে তোমরা বুঝো বাকিটা। দ্য মোস্ট পপুলার স্পোর্ট ওভারঅল ওয়াজ ফুটবল অ্যাট 55%। মানে কি, আমি দেখলাম সবচেয়ে পপুলার স্পোর্ট হলো ফুটবল, যেটা 55% মানুষ যেটার পক্ষে ভোট দিছে। ফলোড বাই রাগবি মানে কি, ফলোড বাই রাগবি মানে কি, ফুটবলের পরবর্তীতে আসে রাগবি। ফুটবলের পরবর্তীতে আসে রাগবি মানে কি, এটা দ্বারা কিন্তু আমার মোটামুটি বোঝায় যে জিনিসটা হলো গিয়ে সেকেন্ড সেইটা, ঠিক আছে, ফলোড বাই। অথবা একটার পর একটা, ধরো আমি বললাম দ্য ক্রিকেট র্যাঙ্ক থার্ড, তারপর আমি বললাম ফলোড বাই বেসবল, তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারছি, ক্রিকেট থার্ড হয়েছে, ক্রিকেটের পরে আসতেছে আমার বেসবল, মানে বেসবল হইতেছে ফোর্থ, ঠিক আছে। কিন্তু আমি যখন একটা সেন্টেন্সের মধ্যে বলবো এই জিনিসটা, ধরো একটা স্পোর্টস হলো গিয়ে সবচেয়ে বিখ্যাত, মোস্ট পপুলার, দেন আমি যখন বলবো হলো গিয়ে ফলোড, তার মানে কি বুঝাবে, এই যে রাগবি, সেই রাগবিটা পজিশন দ্বিতীয়, ঠিক আছে। এইটা কখন থাকবে সেকেন্ড, যখন আমার মোস্ট জিনিসটা থাকবে, যখন মোস্ট পপুলার আমি বলবো, তারপর আমি যখন বলবো ফলোড বাই, তার মানে কি বোঝাবে, এইখানে আমি যা বোঝাচ্ছি ফলোড বাই দ্বারা, সেটা দ্বিতীয় অবস্থানে আছে, ঠিক আছে। কেম টপ, কেম টপ মানে কি, যেটা সবার উপরে আসে, বা মানে যেটার পপুলারিটি সবচেয়ে বেশি, ঠিক আছে। তার মানে কি, দেখো এক্সাম্পলে কি বলছে, ফুটবল কেম টপ অফ দ্য চার্ট ফর ওমেন উইথ 20%, মানে কি, ওমেনদের যে চার্ট, ওই চার্টের মধ্যে সবার উপরে আসছে ফুটবল 20% হার নিয়ে। তো এই ভোকাবুলারিগুলো আমরা মোটামুটি বুঝলাম। এখন আমরা দেখি বার চার্ট বা হলো গিয়ে গ্রাফ চার্ট যেটা, সেটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করা স্টার্ট করব। দেখো একদম স্টার্টে আমরা লিখবো এই তিনটা জিনিস একই অর্থ বোঝায়। দ্য গ্রাফ শোজ দ্যাট, ওইখানে দেন ওই গ্রাফটা কি নিয়ে সেটা বলবো, অথবা এটা বলতে পারি দ্য গ্রাফ গিভস ইনফরমেশন অ্যাবাউট, যেটা নিয়ে আলোচনা ওইটা বলতে পারি, অথবা বলতে পারি দিস গ্রাফ ইলাস্ট্রেটস। এই ওয়ার্ডটা ইউজ করলে জিনিসটা একটু সুন্দর হয়, একটু মোটামুটি শুনতে ভাল লাগে, একটু আনকমন হয়। ইলাস্ট্রেটস, ইলাস্ট্রেট মানে হলো গিয়ে দেখায়, আছে না ইলাস্ট্রেটরের মধ্যে কি আমরা বিভিন্ন রকমের কাজ টাজ করতে পারি, যে কাজগুলোর মাধ্যমে কোনো একটা জিনিস অনেক ভালো দেখায়, তাই না। ইলাস্ট্রেট মানে হলো গিয়ে জিনিসটা দেখায় আমাকে কোনো একটা কিছু, ঠিক আছে। শোস আর ইলাস্ট্রেটস দুইটা একই মিনিং প্রকাশ করে, দুইটা হলো গিয়ে সিনোনিম। তো দেখো আমি দিস গ্রাফ ইলাস্ট্রেটস এরও বলতে পারি, গিভস ইনফরমেশন এটাও বলতে পারি, তো তোমাদের যার ইচ্ছে, বা কেউ যদি চাও ভাই আমি এই তিনটা করবো না, অন্যরকমভাবে স্টার্ট করবো, তো তোমরা চাইলে অন্যরকমভাবে স্টার্ট করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, দেখো এইখানে আমি হলো গিয়ে বার চার্টের একটা এক্সাম্পল নিয়ে আসছি, যে এক্সাম্পলটা আমি হলো গিয়ে একের পরে এক্সপ্লেন করব। আই হোপ এইটার পরে এই জিনিসটা আমি যখন এক্সপ্লেন করব, দেন এরপরে আমি আবার আরেকটা জিনিস দেখাবো, এরপর আই গেস তোমাদের বিষয়টা অনেকটা যে ক্লিয়ার হয়ে যাবে। দেখি এইখানে আমাকে কি বলছে, দেখো 2020, 2022, 23, 25, 27, 28-এ কোনো একটা কিছুর হার, ঠিক আছে। এটা আমার ছিল ইন্টারনেট ইউজারের হার, ঠিক আছে। নাম্বার, এই লেখাটা আসে নাই, নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বিডি লাখ এককে। ওকে, তো আসলে তো আমরা দেখি 2000 সালে এত, 2020 সালে এত, দেখো তো এই জিনিসটাকে আমার ইনক্রিজ করছে না আমার প্রতি বছর, 2000 থেকে 2009 পর্যন্ত প্রত্যেক বছরে কিন্তু আমার ইন্টারনেট ইউজারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সো এখানে একটা কি দেখবো আমরা, আপওয়ার্ড ট্রেন্ড দেখবো, আসবো আমরা। দেখো ফার্স্টে কি শুরু করছে, দি গ্রাফ অ্যাবভ ক্লিয়ারলি শোস, তুমি লিখতে পারো অ্যাবভ ক্লিয়ারলি ইলাস্ট্রেটস দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। আমার ফিনিশিং, আমার হলো গিয়ে স্টার্টিং লাইন শেষ, ঠিক আছে। ইট শোজ, সরি এখানে একটু ভুল আছে, ইট শোজ অ্যান আপওয়ার্ড ট্রেন্ড হবে, ঠিক আছে। ইট শোজ অ্যান আপওয়ার্ড ট্রেন্ড ইন দ্য গ্রাফ। দেখো এই যে গ্রাফটার মধ্যে একটা বৃদ্ধিপ্রাপ্ত একটা লাইন আমি পাচ্ছি, ঠিক আছে, যেই লাইনটা হলো প্রতি বছরে বৃদ্ধি পাচ্ছে। এই লাইনটা কিন্তু এক বছরের জন্য ডিক্রিজ হয়নি,
প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। আমি এখানে কি বলতে পারি, যে দেখো ক্যান সি অ্যান আপওয়ার্ড ট্রেন্ড ইন দ্য গ্রাফ উইচ ডেমনস্ট্রেট অর্থ দেখানো, ঠিক আছে, ডেমনস্ট্রেট অর্থ দেখানো, মানে দেখো আমার যে আপওয়ার্ড ট্রেন্ড গ্রাফটা ওইটা কি এক্সপ্লেন করছে, মানে কি প্রত্যেক বছর ইন্টারনেট ইউজারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটাই কি আমার আপওয়ার্ড ট্রেন্ডের মাধ্যমে বুঝতে পারছি না? দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স হ্যাজ ইনক্রিজ টু এ লার্জ এক্সটেন্ট, মানে কি প্রতি বছর ইন্টারনেট ইউজারের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। বুঝছি সবাই? দেখো এরপর কি করবো, দেখো আমি হলো গিয়ে মোটামুটি স্টার্ট করে ফেললাম, আমার হলো গিয়ে ইন্ট্রোডাক্টরি যে প্যারা ওইটা শেষ। এরপরে দ্বিতীয় প্যারায় আমি এই গ্রাফে যা যা আছে ওইগুলো এক্সপ্লেন করব, ঠিক আছে? দেখো এক নম্বর প্যারাটা কি, এক নম্বর প্যারাটা হলো ইন্ট্রোডাক্টরি প্যারা, এখানে লিখতে চাই আমি প্যারা ওয়ান। প্যারা ওয়ান কি, এটা হলো ইন্ট্রোডাক্টরি। প্যারা টু, প্যারা টু হলো আমার এক্সপ্লেনেশন, মানে আমি জিনিসটাকে এক্সপ্লেন করব। এর পরের প্যারায় থার্ড প্যারায় প্যারা থ্রিতে আমি জিনিসটা ইন্টারপ্রেট করব, ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন মানে কি, ইন্টারপ্রিটেশন মানে হলো আমি এটার গূঢ় অর্থ যেটা আছে, এটার আন্ডারলাইন মিনিং, এই জিনিসটা থেকে আমি কি বুঝতে পারতেছি সেই জিনিসটাকে আমি আমার ভাষায় ইন্টারপ্রেট করব। ঠিক আছে? দেখো এইখানে যা যা আছে ওইগুলোকে আমি যদি জাস্ট লিখি সেটা হবে এক্সপ্লেনেশন, আমি এই জিনিসটাকে ব্যাখ্যা করতেছি, বর্ণনা করতেছি। ওকে, আর এই জিনিসটার মাধ্যমে আমি গূঢ় কি অর্থ বুঝতে পারতেছি, আমি কি হিডেন মিনিং, এটার মধ্যে এইরকম কি জিনিস আছে যে জিনিসটা একদম ডিরেক্টলি উল্লেখ করা নাই, বাট জিনিসটাকে অ্যানালাইসিস করে আমি মানে জিনিসটা অনুধাবন করতে পারতেছি, সেটা হলো ইন্টারপ্রিটেশন। বুঝছি সবাই? তো এরপরে আসো আমরা দেখি এক্সপ্লেনেশনে আমি কি করব। দেখো এক্সপ্লেনেশন, দ্য গ্রাফ শোজ দ্য রাইজ অফ ইন্টারনেট ইউজার্স ফ্রম 2000 টু 2009। এক নম্বরে আমি লিখবো যে কি আছে 2000 থেকে 2009 পর্যন্ত হলো আমার যেই ইন্টারনেট ইউজারের সংখ্যা, ওইটাকে আমি গ্রাফের মাধ্যমে প্রকাশ করছি। ইন 2000 আমি দেখো এক নম্বর থেকে শুরু করবো, ফার্স্টে এটা বলবো, এটা বলবো, এটা বলবো, একদম লাস্ট পর্যন্ত আসবো। আমি স্টার্ট করবো 2000 দিয়ে, ঠিক আছে? ইন 2000 দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার আছে, দেখো 0.003 লাখ, 0.003 লাখ। Whereas in 2002 it rose to, এই যে rose to মানে কি বৃদ্ধি পাওয়া, এই ওয়ার্ডটা মনে করছো, it rose to 1.5 লাখ, 1.5 লাখ হইলো। In the next year the number of internet user reached এত লাখ and it reached 3 লাখ in 2005। এখন দেখো আমি কিন্তু প্রত্যেকটাতেই একই স্ট্রাকচার ইউজ করতেছি না। আমি ধরো আমি যখন 9-10-এ পড়তাম আমি এইভাবে লিখতাম যে ইন 2000 দ্য নাম্বার ওয়াজ এত, ইন 2002 দ্য নাম্বার ওয়াজ এত, ইন 2003 দ্য নাম্বার ওয়াজ এত, ইন 2005 দ্য নাম্বার ওয়াজ এত। এরকমভাবে লিখলে কিন্তু জিনিসটা খুব একটা ভালো হয় না স্ট্রাকচারটা, তাই না? দেখো প্রত্যেকটা আমি যদি প্রত্যেক বছরের জন্য একই স্ট্রাকচার লিখি জিনিসটা কিন্তু ভালো হয় না। এই জন্য আমি এক এক বছর এক একভাবে লেখার ট্রাই করবো, এক একটা সেন্টেন্সের স্ট্রাকচার এক এক রকম রাখার চেষ্টা করবো। এই যে দেখো এক্সাম্পল স্বরূপ এক নাম্বার লাইনে আমি কি বলছি, হ্যাঁ 2000 সালে এত ছিল, 2002-এ সেটা বৃদ্ধি পেয়ে এত হইলো, 2002 এটা বৃদ্ধি পেয়ে এত হইলো। তারপর কি বললাম, এরপরের ইয়ারে, এরপরে মানে কি 2003তে সেই সংখ্যাটা বৃদ্ধি পেয়ে আবার এত হইলো, তার মানে কি স্ট্রাকচারটা কি আলাদা আলাদাভাবে আসতেছে না? এটাই কিন্তু আমার দরকার, ঠিক আছে? একটু অন্যরকমভাবে আমি স্ট্রাকচারটা আনবো। তারপর কি দেখো ইন 2007 দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার রোজ টু, আমি আবার রোজ টু আনলাম, এখানে রোজ টু দেখো আমি কি এখানে একবার রোজ টু লিখলাম, আমি এরপর আরো অনেক কিছু লিখলাম, 2-3 লাইন লিখলাম, তারপর আবার রোজ টু লিখলাম 5 লাখ। ইন 2008 দ্য ইউজার্স অফ দ্য ইন্টারনেট ওয়ার 5.56 লাখ উইচ রোজ টু এত লাখ ইন দ্য নেক্সট ইয়ার। ঠিক আছে? দেখো আমি যদি এখন দেখো প্রত্যেকবার লিখলাম 2003-এ এত ছিল, 2005-এ এত ছিল, 2007-এ এত ছিল, 8-এ এত ছিল, 9-এ এত ছিল, ওই জিনিসটাকে আমার বেশি ভালো হইতো নাকি এইভাবে যে আমি লিখলাম এই জিনিসটা ভালো? এক বছর এত ছিল, এর পরের বছর বৃদ্ধি পেয়ে এত হইলো, এর পরের বছর এত থেকে শুরু হইলো, যেটা বৃদ্ধি পেয়ে এর পরের বছর এত গেল। এই জিনিসটা আমি এতক্ষণ যা এক্সপ্লেন করলাম ওইটাই বললাম আবার। তো কি এইভাবে লিখলে কি আমার জিনিসটা একটু বেশি বিউটিফুল হয় না? জিনিসটাকে একটু বেশি ভাল লাগে না পড়তে? এইভাবে লিখলে তুমি কিন্তু একটা ভালো মার্ক অর্জন করতে পারবে। ঠিক আছে? তো দেখো এই জিনিসটা সবাই একটু ভালো মতো দেখবা যে আমি কিভাবে কি কি ওয়ার্ড ইউজ করছি আমি এখানে, ঠিক আছে? সো দেখো আমার এক্সপ্লেনেশনও শেষ, এখন আমি ইন্টারপ্রেট করব।
দেখো তো এখানে ইন্টারপ্রিটেশনে কি আসতে পারে, আমার বাংলাদেশে ইন্টারনেট ইউজারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটার মানে কি? এটা মানে হলো আমাদের দেশে ইন্টারনেট বেশি অ্যাভেলেবল হচ্ছে, আমাদের দেশে মোবাইল ফোনের ব্যবহার বলো, এই সব কিছু জিনিস কি আগের চেয়ে বেশি সহজলভ্য হচ্ছে, এই জিনিসটা আমি অনুধাবন করতে পারি, তাই না? এরপরে আরেকটা কি ইন্টারপ্রিটেশন হতে পারে, ধরো আধুনিক বিশ্বের যে দেশগুলো, ওই দেশগুলো কিন্তু মোবাইল ইন্টারনেট অনেক বেশি ইউজ করে, আমাদের দেশ কিন্তু একসময় খুব একটা আধুনিকের দিকে ছিল না। আস্তে আস্তে 2000-এর পর থেকে আমাদের ইন্টারনেট যে আসছে, ওই ট্রেন্ডটা আধুনিকের দিকে যাচ্ছি আমরা। তাহলে কি আমি কি বলতে পারি, আমাদের বাংলাদেশ ডেভেলপড হচ্ছে মোটামুটি ইন্টারনেটের দিক থেকে, আমাদের দেশ আধুনিক দেশের দিক, আধুনিক যে দেশগুলো আছে ওই দিকে যাচ্ছে। ঠিক আছে, সো দেখো এটা আমার ইন্টারপ্রিটেশন। দেখো, ফ্রম দ্য অ্যাবভ গ্রাফ ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার, ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার মানে এই জিনিসটা হলো গিয়ে একদম স্ফটিক স্বচ্ছ, মানে এই জিনিসটা আমি একদম দেখতে পাচ্ছি স্বচ্ছ, দ্যাট মোর অ্যান্ড মোর পিপল আর বিং ইন্টারেস্টেড ইন ইউজিং দ্য ইন্টারনেট। মানে কি প্রতি বছর বেশি থেকে আরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহারের জন্য আগ্রহী হচ্ছে। ঠিক আছে, কিপিং পেস উইথ দ্য ডেভেলপড কান্ট্রিজ মানে কি ডেভেলপড কান্ট্রিতেও কিন্তু প্রতি বছর ইন্টারনেট সংখ্যা বৃদ্ধি পায়, অনেক বেশি মানুষ ইন্টারনেট ইউজ করে, আমাদের দেশেও ওই রকম অনেক বেশি সংখ্যক মানুষ ইন্টারনেট ইউজ করছে, রাইট? It would not be wrong to say that the day is not far away when almost everyone will use internet in their daily activities. ঠিক আছে, মানে কি এই জিনিসটা যদি আমি বলি, জিনিসটা খুব একটা ভুল হবে না, যে নিকট ভবিষ্যতে আমাদের দেশে সব মানুষ ইন্টারনেট ইউজ করবে, যেহেতু বারটা বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত, মানে কি এক পর্যায়ে গিয়ে এমনভাবে বৃদ্ধি হবে যে বাংলাদেশের প্রায় সব মানুষই মোবাইল ফোন ইউজ করবে। তো দেখো তুমি যদি জাস্ট এই পর্যন্ত লিখে শেষ করে দিতা, ওই জিনিসটা কি একটু বেটার হতো, নাকি আমি যে এখানে এক্সপ্লেনেশনটা লিখলাম এটা লেখার পর একটু বেটার হতো? অবশ্যই এক্সপ্লেনেশনটা সহ একটু বেটার। তুমি অলওয়েজ ট্রাই করবা, এক্সপ্লেন করবা, তারপর এক দুই লাইন, দুই তিন লাইন হলেও ইন্টারপ্রিটেশন দিয়ে দিতে। তুমি যদি একটা ইন্টারপ্রিটেশন দিয়ে জিনিসটা লেখা শেষ করতে পারো, ইউ উইল গেট এ ভেরি গুড মার্ক। ওকে, মুভিং ফরওয়ার্ড। এই যে দেখো, এইখানে আমি এখন একটা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি, যে প্রশ্নটার কি পয়েন্টগুলো আমি এখানে লিখে দিব বোর্ডে, বাট পুরো জিনিসটা আমি লিখবো না, এই পুরো জিনিসটা নিয়ে তোমরা চিন্তা করবা কিভাবে অ্যান্সার করা যায়, বাট এই মানে যে কি পয়েন্টগুলো আমি লিখে দিতেছি। ঠিক আছে, তো দেখি এই ফার্স্টে জিনিসটা কি নিয়ে। এই জিনিসটা হলো গিয়ে দেখো, এখানে বার হলো তিনটা, আমরা দেখো আগের যে জিনিসটা দেখছিলাম এখানে কিন্তু বার একটা ছিল, শুধু একটা জিনিসটাই বলা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু তিনটা বার দেখো এখানে দিয়ে দিছে, লাল রঙের যে বারগুলা, ওই বারগুলো দিয়ে বোঝাচ্ছে তিউনিসিয়া। ঠিক আছে, আবার দেখো যে হলুদ রঙের যে বারগুলা, এই বারগুলো দিয়ে বোঝাচ্ছে জাপান। আর এই যে দেখো একটু গ্রিন বা এটা কি একটু গ্রিন টাইপের যেই বারগুলা, ওই বারগুলো দিয়ে বোঝাচ্ছে ইকুয়েডর এর জিডিপি গ্রোথ। তাহলে দেখো এক নম্বর লাইনে আমি কি লিখতে পারি, দ্য গ্রাফ চার্ট হেয়ার এক্সপ্লেন্স অথবা শোজ অথবা ডেমনস্ট্রেট দ্য অ্যানুয়াল জিডিপি গ্রোথ অফ থ্রি কান্ট্রিজ, তিউনেশিয়া, জাপান, ইকুয়েডর। কি এক্সপ্লেন করছে আমার, দ্য গ্রাফ চার্ট ডেমনস্ট্রেট দ্য অ্যানুয়াল জিডিপি গ্রোথ রেট অফ থ্রি কান্ট্রিজ। কান্ট্রিগুলো কি কি, তিউনেশিয়া, জাপান অ্যান্ড ইকুয়েডর। ওকে, দেখো আমার স্টার্টিং সেন্টেন্স শেষ, দেখো আমি যদি আগের স্ট্রাকচারের সাথে মিলাই, ঠিক আছে, স্টার্টিং সেন্টেন্স শেষ। এখন দেখো, এখন টোটালটাতে কিন্তু আমি যদি দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার যদি আমি এই কম্পারিজন করি, আমার কিন্তু জিনিসটা কোনো মিনিংফুল কোনো কিছু হবে না। আমার কি করতে হবে, ইকুয়েডরের সাথে আমার হলো কি ইকুয়েডরের কম্পারিজন করতে হবে, জাপানের কম্পারিজন করতে হবে, জাপানের সাথে কম্পারিজন করবো হলো গিয়ে জাপানের, আর কি করবো, তিউনিশিয়ার সাথে তিউনিশিয়ার কম্পারিজন করতে হবে, তিউনিশিয়ার সাথে তিউনিশিয়ার কম্পারিজন করতে হবে। তারপর আমি এই যে তিনটা দেশ, ওই তিনটা দেশকে নিয়ে আমি এখানে আলাদা আলাদাভাবে এক্সপ্লেন করবো। একবারে কিন্তু আমি এখানে পুরো গ্রাফটা এক্সপ্লেন করতে পারবো না, কারণ এখানে আমার তিনটা দেশ নিয়ে আলোচনা। 2007 সালে তিউনিশিয়া, জাপান, ইকুয়েডর, 2008 সালে তিউনিশিয়া, জাপান, ইকুয়েডর, 9-10। আমি কি করবো, একটা একটা করে দেশ নিয়ে এক্সপ্লেন করা শুরু করব। ঠিক আছে, কারণ কি দেখো, আমি আমার দেশ, যেমন ধরো আমি বাংলাদেশের যেই জিডিপির গ্রোথ, ওইটাই কিন্তু আমি
আমাদের দেশেরই যে আগের বছরের গ্রোথ পার্সেন্টেজ ছিল ওইটার সাথে হলো গিয়ে তুলনা করব। ধরো 2022 সালে আমার জিডিপির গ্রোথ হলো সাপোজ 8%। এর পরের বছর আমি কি তুলনা করবো, ধরো আমার এর পরের বছর যে জিডিপির গ্রোথ রেট হলো সেটা হলো গিয়ে 9%। আমি কি বলবো, গত বছরের চেয়ে এই বছর বাংলাদেশের জিডিপির গ্রোথ 1% বৃদ্ধি পেয়েছে। এখন ধরো বিশ্বের অন্য দেশের সাথে কি আমি গিয়া তুলনা করে কি লাভ আছে আমার? আমাকে কি কম্পেয়ার করতে হবে, আমার যেই গ্রোথটা আমি যখন বের করব, আমার গ্রোথ আমি বের করব আমার আগের বছরের যে পার্সেন্টেজ ছিল ওইটার সাথে এই বছরের পার্সেন্টেজ হিসাব করে। অন্য দেশেরটার সাথে হ্যাঁ, অন্য দেশটার সাথে আমরা অবশ্যই তুলনা করতে পারি এইভাবে যে অন্য দেশ এতটুকু ইনক্রিজ করছে, আমরা এতটুকু করছি, অন্য দেশের ইনক্রিজের হারটা বেশি নাকি আমার দেশে ইনক্রিজের হারটা বেশি। বাট আমি যখন গ্রোথের পার্সেন্টেজটা বের করব, কি পরিমাণ বৃদ্ধি পাইছে, তখন কিন্তু এটা আমি আমার দেশের সাথে বৃদ্ধি করব। সাপোজ আমি এক মাসে ইনকাম করি হলো 100 টাকা, এর পরের মাসে আমি ইনকাম করছি 120 টাকা, মানে কি আমার ইনকাম 20% বৃদ্ধি পাইছে। আমার ইনকাম বৃদ্ধির জন্য আমি আমার আগের বছর ইনকামের সাথে আমার এই বছরের ইনকামকে হলো গিয়ে কম্পেয়ার করব। ঠিক আছে, এখানে আরেকজন ইনকামের সাথে আমি হলো গিয়ে কম্পেয়ার করবো না। এখানে আরেকজনটার সাথে কি ধরো আমি পেলাম আমার 20% বাড়লো, আরেকজনের ধরো ওর ছিল হলো গিয়ে 200 টাকা, ওর ইনকাম হইলো 250 টাকা, ওর বৃদ্ধি কত 25%। ঠিক আছে, সো ওর বৃদ্ধির অ্যামাউন্টটা বেশি 25%, আমার বৃদ্ধির অ্যামাউন্টটা 20%। কিন্তু আমার বৃদ্ধির অ্যামাউন্ট আমি আমার আগের বছরের হিসাবের সাথে কম্পেয়ার করে বের করব। ঠিক আছে, তো এই জিনিসগুলো অনেক বেশি ম্যাথমেটিক্যাল জিনিস। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের এখানে জাস্ট বললাম তোমাদের বোঝানোর জন্য, এইগুলো কিছু আমার হলো গিয়ে লিখতে হবে না। এরপরের লাইনে আমি এক্সপ্লেনেশন শুরু করবো। ঠিক আছে, এক্সপ্লেনেশন শুরু করবো কি 1 নম্বরে তিউনিশিয়া দিয়ে। তো দেখো তো এতে তিউনিশিয়ার ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, 2007-এ হলো গিয়ে 6-এর একটু বেশি, 8-এ হলো গিয়ে 4-এর একটু বেশি, 9-এ হলো গিয়ে 3-এর একটু বেশি, 10-এ হলো গিয়ে 3। তার মানে কি দেখো এই যে গ্রাফটা, এটা কি ডাউনওয়ার্ড স্লোপিং না, ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ একটা, ডাউনওয়ার্ড ট্রেন্ড একটা। তার মানে কি আমি কি লিখতে পারি তিউনিশিয়া। দেখো আমি হলো তোমরা এক্সামে কি কোন কোন জিনিসগুলো লিখবে ওই জিনিসগুলো আমি এখানে ইনপুট দিয়ে দিতেছি। তিউনিশিয়া আমি কিন্তু তোমরা যখন এক্সামে অ্যান্সার করবে এভাবে কিন্তু লিখবে না, এক্সামে লিখবা ফ্রম দিস গ্রাফ উই ক্যান সি ফর তিউনিশিয়া the annual জিডিপি গ্রোথ পার্সেন্টেজ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। ঠিক আছে, তার মানে দেখো তিউনিশিয়ার জন্য কি কি লিখবো ওইগুলো আমি লিখে দিচ্ছি। ডাউনওয়ার্ড স্লোপিং, তিউনিশিয়ার জন্য ডাউনওয়ার্ড স্লোপিং। এরপরে কি, এরপরে 2007, 8, 9, 10 প্রত্যেক বছরে তিউনিশিয়ার গ্রোথের পার্সেন্টেজ কত ওই জিনিসটা আমি লিখবো। ঠিক আছে, তার মানে আমি কি লিখতে পারি ইন 2007 দ্য অ্যানুয়াল জিডিপি গ্রোথ রেট অফ তিউনিশিয়া ইজ, দেখো এখানে কিন্তু কি পাচ্ছি আমি 6-এর চেয়ে একটু বেশি না, 6-এর চেয়ে একটু বেশি, আমি কিন্তু 6% লিখতে পারবো না। আমি কি লিখতে পারবো এখানে, আমি যদি লিখতে চাই আমি লিখবো অলমোস্ট 6%। এখানে দেখো কি 6-এর চেয়ে কিন্তু একটু বেশি, 6-এর চেয়ে কিন্তু একটু বেশি, আমি এখানে কি লিখবো অলমোস্ট 6%, which rose to না, এখানে কি হলো, এখানে ডিক্রিজ করছে, এখানে কি লিখতে হবে which, দেখো এখানে আমি লিখবো which ডিক্লাইন মানে হলো গিয়ে হ্রাস পাও, কমে যাও, with decline to almost, এই যে এটা 4%-এর একটু বেশি, অলমোস্ট 4% ইন দ্য নেক্সট ইয়ার। দেন পরের দুইটাও তোমরা এইভাবে লিখবা। দেখি 2008 পর্যন্ত আমি লিখলাম, 9 আর 10-এরটাও কি আরও ডিক্লাইন করে হলো অলমোস্ট 3-এর একটু উপরে, আর কি 2010 হলো গিয়ে একদম 3। তার মানে কি জিনিসটা ডিক্লাইন করছে। ঠিক আছে, এই জিনিসটা আর আমি লিখলাম না, আর এই জিনিসটা হলো গিয়ে তোমরা আগের যে স্যাম্পলটা আমি দিয়েছিলাম ওইটার মতো করে লিখে নিব। এরপর হলো কি এরপর আমি আরেক প্যারা করব। এখন আমি কি করি ফর জাপানে কি হচ্ছে আসো আমরা দেখি। জাপানে দেখো 2007-এ হলো 2%, 8-এ হলো গিয়ে 4%-এর চেয়ে বেশি, 9 হলো 5%-এর চেয়ে বেশি, 10-এ 6%-এর চেয়ে বেশি। মানে কি জাপানের ক্ষেত্রে আমরা একটা আপওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছি না।
জাপানের ক্ষেত্রে আমরা একটা আপওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছি। আমরা কি লিখবো? ফর জাপান উই ক্যান সি অ্যান্ড আপওয়ার্ড ট্রেন্ড। তোমরা লিখতে পারো ডাউনওয়ার্ড স্লোপিং ট্রেন্ড, একই জিনিস। ডাউনওয়ার্ড ট্রেন্ড বা ডাউনওয়ার্ড স্লোপিং ট্রেন্ড একই জিনিস। আমরা কি দেখতে পাচ্ছি জাপানের জন্য? এখানে আমরা একটা আপওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছি জাপানের জন্য, ঠিক আছে। তো দেখো এরপরে তুমি এক্সপ্লেন করো, 2007 ছিল 2%, উইচ রোজ টু অলমোস্ট 4% ইন 2008। এরপরে কি ইন 2009 দ্য অ্যানুয়াল জিডিপি রোধ ইনক্রিজ টু অলমোস্ট 5%, ঠিক আছে। দেন এরপর লিখবা 2010-এ অলমোস্ট 6%, ঠিক আছে। এই জিনিসটা তুমি এক্সপ্লেন করবা, এটা আমি লিখলাম না এখানে। দেন লাস্টে কি, লাস্টে হলো ইকুয়েডর। হ্যাঁ আসো এখন দেখি ইকুয়েডরে কি করছে। ইকুয়েডরে ধরো এখানে 3%-এর মতো। 2008-এ কি হলো? 2008-এ হলো গিয়ে অলমোস্ট 5%। 2009 দেখো আবার এত ডিক্রিজ পাইলো, অলমোস্ট 1% হয়ে গেল, ঠিক আছে। 2010-এ একটু বাড়লো, অলমোস্ট 2% হলো। তার মানে কি দেখো তো, ইকুয়েডরের জন্য আমি একবার আপওয়ার্ড, একবার ডাউনওয়ার্ড, আবার আপওয়ার্ড পাচ্ছি না। ইকুয়েডরের জন্য একবার বৃদ্ধি পাইলো, আবার কমলো, আবার বৃদ্ধি পাইলো। ইকুয়েডরের জন্য আমি কি পাচ্ছি? উই ক্যান সি এ ফ্লাকচুয়েশন। অথবা উই ক্যান সি এ ফ্লাকচুয়েটিং ট্রেন্ড। দেখো এই ওয়ার্ডগুলো তোমরা যখন লিখবা, তোমার কিন্তু ওভারঅল লেখার যেই কোয়ালিটিটা অটোমেটিক ইনক্রিজ করবে, তোমার মার্ক অটোমেটিক বাড়বে। আমি কি লিখলাম? ইকুয়েডরে আমি একটা কি দেখতে পাচ্ছি? একটা ফ্লাকচুয়েটিং ট্রেন্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে। In 2007, the annual GDP growth rate was almost 3%, which rose to almost 5% in 2008. Then we can see a major decline in the annual GDP growth rate, which reached almost 1% in 2009। যে জিনিসটা 2009-এ 1%-এ হলো গিয়ে পৌঁছাইছে, ঠিক আছে, ডাউনওয়ার্ড করে 1% টাচ করছে। অ্যাগেন উই ক্যান সি অ্যান ইনক্রিজ ইন দ্য ট্রেন্ড। এই ট্রেন্ডে আমরা একটা ইনক্রিজ দেখতে পাচ্ছি। উই ক্যান সি অ্যান ইনক্রিজ ইন দ্য ট্রেন্ড অ্যান্ড দ্য অ্যানুয়াল জিডিপি গ্রোথ রেট অফ ইকুয়েডর রিচড অলমোস্ট 2% ইন 2010। এভাবে তোমরা জিনিসগুলো এক্সপ্লেন করলে। দেখো আমি টিউনিশিয়া, জাপান, ইকুয়েডর তিনটাকে 3 পারা এক্সপ্লেন করলাম, ঠিক আছে। এখন আমার হলো ইম্পর্টেন্ট জিনিসটা আসতেছে, সেটা হলো ইন্টারপ্রিটেশন। দেখো ইন্টারপ্রিটেশনটাতে আমি কি কি দেখতে পারছি ওই জিনিসগুলো আমি লিখবো, ঠিক আছে। দেখো ইন্টারপ্রিটেশনে আমি কি 1 নম্বরে কি দেখতে পাচ্ছি? টিউনিশিয়া দেশটা হলো গিয়ে কন্টিনিউয়াসলি খারাপ পারফরমেন্স করছে। আর জাপান দেশটা 7, 8, 9, 10 প্রত্যেক বছরে আগের বছরকে অতিক্রম করে যাচ্ছে। মানে তাদের ওভারঅল ইকোনমির অবস্থা প্রতি বছর ভালো হচ্ছে জাপানের। আর ইকুয়েডরের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এটার কোনো ফিক্সড হলো ট্রেন্ড নাই, মানে হয় আমার একদম ইনক্রিজ করছে বা একদম ডিক্রিজ করছে, এমন কোনো কিছু নেই। আপ ডাউন করছে, ঠিক আছে, আপ ডাউন করছে, মানে এই জিনিসটা স্টেবল না, ঠিক আছে। তো দেখো আমি ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে টিউনিশিয়াকে নিয়ে আমি কি ইন্টারপ্রেট করতে পারছি? টিউনিশিয়া হলো গিয়ে ডাউনওয়ার্ড ট্রেন্ড, মানে কি দ্য ইকোনমি ইজ নট পারফর্মিং গুড। দ্য ইকোনমি ইজ নট পারফর্মিং গুড, দ্য কান্ট্রি শুড ওয়ার্ক অন ইট, ঠিক আছে। তার মানে তাদের হলো গিয়ে তাদের যেই ইকোনমি নিয়ে কাজ করতে হবে, শুড ওয়ার্ক অন ইট। জাপানকে নিয়ে আমি কি বলতে পারি বলো তো? জাপানকে নিয়ে আমি বলতে পারি ওদের ইকোনমিটা অনেক ভালো অবস্থানে আছে। দেয়ার ইকোনমি ইজ ইন a good condition.
দে নিড টু মেনটেন ইট, তাদের এটা মেনটেন করতে হবে। তারপর দেখো লাস্টলি কি আছে, ইকুয়েডর। ইকুয়েডর ইকুয়েডর নিয়ে কি বলতে পারি আমি বলতো? ইকুয়েডর ইকুয়েডর নিয়ে আমি বলতে পারি দেয়ার ইকোনমি ইজ আনস্টেবল। ওদের ইকোনমি আনস্টেবল মানে কোনো স্টেবল গ্রোথ নাই, ঠিক আছে, একবার বাড়ে একবার কমে। আমি কি করতে পারি, আমি লাস্টে কি বলতে পারি, দেয়ার ইকোনমি ইজ আনস্টেবল, ঠিক আছে। তার মানে কি দেখতে পাচ্ছি, দেখো এখানে আমি তিনটা দেশকে ফার্স্টে এক্সপ্লেন করলাম কি কি দেখছি, দেন আমি ইন্টারপ্রিটেশন লিখলাম, যেটার অন্তর্নিহিত মিনিং, গূঢ় মিনিং, ডিপ মিনিংটা কি সেটা আমি লিখতে পারলাম। এইগুলাই হলো আমার মোটামুটি কি পয়েন্টগুলো। এই জিনিসটাকে তুমি তোমার ভাষায় তুমি চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ক্রিনশট নিয়ে হলো গিয়ে মোবাইলের স্ক্রিন দেখে দেখে কি পয়েন্টগুলো হলো গিয়ে ইউজ করে 150 ওয়ার্ড বা 120 ওয়ার্ড, তোমাদের বোর্ডে যত ওয়ার্ড এরকম এক এক আমি দেখছি এক একবার এক এক রকম আসছে। একবার 120 বলে 100 মতো, তুমি 100 ধরো 150ই ধরো, 150-এর মধ্যেই এই কিওয়ার্ডগুলো ইউজ করে একটা হলো গিয়ে এক্সপ্লেনিং গ্রাফ অ্যান্ড চার্জেট, ওটা হলো গিয়ে প্র্যাকটিস করো বাসায়। আই হোপ তুমি যদি এইটা প্র্যাকটিস করতে পারো, তুমি দেখো এখানে ডিফিকাল্ট জিনিসগুলো সব আমি হলো গিয়ে উল্লেখ করে দিলাম, আমি সব কিছু এখানে এনে দিলাম। তুমি জাস্ট 150 ওয়ার্ডের মধ্যে এটাকে একটা সুন্দর স্ট্রাকচার করে গ্রাফ অ্যান্ড চার্ট এক্সপ্লেন করো। এর চেয়ে মানে এই রকম ডিফিকাল্ট কোনো কিছু এইচএসসিতে আসবে না, আরও অনেক সহজ আসবে। এই এত ডিফিকাল্ট জিনিসটা যদি তুমি এক্সপ্লেন করতে পারো, দেখো আমি কিন্তু এখানে যা আছে হলো গিয়ে সব কিছু লিখে দিছি। এই গ্রাফটা তুমি আজকে বাসায় হলো প্র্যাকটিস করবো, তোমার 20-25 মিনিট যাই লাগুক, তুমি যদি এইটার একটা প্রপারলি এক্সপ্লেনেশন হলো গিয়ে লিখতে পারো, আই হোপ এইচএসসি পরীক্ষায় যা আসবে ওইগুলো তুমি অনেক ভালো মতো লিখতে পারবা। এখন আমরা দেখবো হলো গিয়ে পাই চার্ট। হোয়াট ইজ পাই? পাই হলো একটা গোলাকার খাবার। এই দেখো এটা হলো পাই। এখান থেকে এক একটা অংশ কেটে নেওয়া হয়, ঠিক আছে। ধরো যে অংশটা হলো গিয়ে বড়, ধরো এটা হলো গিয়ে টোটাল পাই, এটা একটা পাই। এটার ধরো হাফ অংশ আমি হলো গিয়ে কেটে নিয়ে নিলাম, এটা হলো আমি নিয়ে নিলাম, তার মানে আমি কি এটার 50% অংশ নিয়ে নিলাম, ঠিক আছে। আবার ধরো এটা একটা পাই, আমি এটার 1/4 অংশ নিলাম, 1/4 অংশ মানে কি 25% নিলাম, ঠিক আছে। এই যেই পাই চার্টটা, ওইটা দিয়ে আমরা অনেক কিছু এক্সপ্লেন করতে পারি। ধরো আমি এক মাসে টোটাল ধরো সাপোজ 20,000 টাকা কামাই, এই 20,000 টাকার মধ্যে এত পার্সেন্টেজ আমি দেই হলো ফুডের পিছনে, এত পার্সেন্টেজ দেই আমার হলো গিয়ে শিক্ষার পিছনে, এরকম এটাকে আমি পাই চার্টের মাধ্যমে দিতে পারি। আবার সাপোজ আমি একটা স্টুডেন্ট, আমার দিনে হলো গিয়ে 24 ঘন্টা টাইম আছে, আমি এই 24 ঘন্টার মধ্যে এত পার্সেন্ট টাইম ঘুমাই, এত পার্সেন্ট টাইম পড়াশোনা করি, এটা একটা পাই চার্টের মাধ্যমে প্রকাশ করতে পারি। আবার ধরো ওভারঅল একটা দেশ তার হলো গিয়ে জিডিপির, ধরো কোন কোন খাত থেকে আসে জিডিপির টাকা, ওই জিনিসগুলো আসে, ধরো হলো গিয়ে কৃষি খাত থেকে আসে, বাণিজ্য খাত থেকে আসে, এই জিনিসটাকে আমি একটা পাই চার্টের মাধ্যমে এক্সপ্লেন করতে পারি। অনেক কিছু আমাদের পাই চার্টের মাধ্যমে এক্সপ্লেন করা যায়। আর আমাদের পাই চার্ট এক্সপ্লেন করা আরও ইজিয়ার, কারণ এখানে দেখো কোনো ট্রেন্ড, ডাউনওয়ার্ড ট্রেন্ড, আপওয়ার্ড ট্রেন্ড, ফ্লাকচুয়েশন এগুলো কিছু থাকে না। আমার জাস্ট যেই পার্সেন্টেজটা যেটার সাথে, ওইটাকে আমার হলো গিয়ে ভাষায় লিখতে হয়। এটাই আমাদের হলো গিয়ে পাই চার্টটা আর অনেক ইজি। এটা অলমোস্ট 80 ওয়ার্ড, 100 ওয়ার্ড, 120 ওয়ার্ডের মধ্যে হলো গিয়ে শেষ হয়ে যায়, 150 ওয়ার্ড পর্যন্ত যাওয়া লাগে। এখন দেখো আমরা যখন পাই চার্ট ইউজ করব, আমরা এরকম কয়েকটা নতুন ওয়ার্ড ইউজ করতে পারি। ধরো সাপোজ আমার আমার হলো কি আমার স্পেন্ডিং নিয়ে হলো একটা পাই চার্ট, আমি 20% এখানে খরচ করলাম, 25% এখানে খরচ করলাম, 10% এখানে খরচ করলাম। এখন দেখো আমি যদি বারবার একই জিনিস বলতে থাকি, আমি এইখানে খরচ করছি 10%, এইখানে 20%, আমি যদি বারবার পার্সেন্ট পার্সেন্ট আনতে থাকলে কি একই জিনিস বারবার হয়ে যাচ্ছে না? সো দেখো আমি যদি এখন হলো গিয়ে রিপিটেশনটাকে আমি যদি চাই অ্যাভয়েড করতে, আমি হলো গিয়ে 10%, 20%, 25% এইগুলা না বলে অন্য কি বলতে পারি সেই জিনিসটা আমি এখানে আনছি। ধরো আমি বললাম আমি আমার মোট উপার্জনের 25% ব্যয় করি হলো গিয়ে খাবারের পিছনে, 25%। 25% মানে কি 25 ডিভাইড বাই 100 সমান সমান কি 1/4 না? দেখো আমি কিন্তু এটা লিখতে পারি এক কোয়ার্টার, ঠিক আছে। আমি কিন্তু এখানে লিখতে পারি আই স্পেন্ড 25% অফ মাই আর্নিং অন ফুড। এটাকে আমি এইভাবে না লিখে লিখতে পারি আই স্পেন্ড এ কোয়ার্টার অফ মাই হোল আর্নিং অন ফুড ইন 1 মান্থ।
আমি কিন্তু জিনিসটা কীভাবে লিখতে পারি। আবার ধরো সাপোজ তোমার আছে হলো 50%, তুমি লিখতে পারো আই স্পেন্ড 50% না লিখে লিখতে পারো আই স্পেন্ড হাফ অফ মাই টোটাল আর্নিং, রাইট? তারপর ধরো 20%, এটাকে তুমি লিখতে পারো এ ফিফথ, মানে কি 5/1 তুমি এটাকে লিখতে পারো এ ফিফথ, অথবা লিখতে পারো হলো গিয়ে 1/5, এ ফিফথ অথবা লিখতে পারো 1/5। ঠিক আছে, সো মেইনলি এরকম মোটামুটি এগুলো তুমি যদি একটু আইডিয়া রাখতে পারো, এই জিনিসগুলো যদি তুমি হলো গিয়ে খাতায় লিখতে পারো, একটা ভালো মার্ক আশা করা যায়। ওকে, তো চলো এখানে আমি একটা এক্সাম্পল দেখি। ঠিক আছে, দেখো এই যে গ্রাফটা, এই গ্রাফটা হলো একটা স্টুডেন্টের ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে আমাকে বলছে। একটা স্টুডেন্টের দিনের মোট কি পরিমাণ সময়ের এত পার্সেন্ট স্লিপ, এত পার্সেন্ট স্টাডি, এত পার্সেন্ট কলেজ, আদার, প্লে, রিক্রিয়েশন। ঠিক আছে, সে মোট কোন খাতে কত পার্সেন্ট টাইম সে হলো গিয়ে ইউজ করে, ওই জিনিসটাই আমি আমার এই পাই চার্টের মাধ্যমে আনার চেষ্টা করছি। এই পাই চার্টটাকে আমি এখন এক্সপ্লেন করব। ঠিক আছে, বুঝছি সবাই? আসো একদম আগের মতো দেখো, একদম আগের মতো, আগে যেমন বলছিলাম ফার্স্ট ইন্ট্রোডাকশন দিব, দেন এক্সপ্লেনেশন করবো, দেন ইন্টারপ্রিটেশন করবো। ওকে, দ্য পাই চার্ট শোজ 6 ডেইলি অ্যাক্টিভিটিস অফ এ স্টুডেন্ট। একদম ইজি, মোট অ্যাক্টিভিটি কটা 1 2 3 4 5 6টা আছে। দ্য পাই চার্ট শোজ, দ্য পাই চার্ট ইলাস্ট্রেট, দ্য পাই চার্ট ডেমনস্ট্রেট। ঠিক আছে, দ্য পাই চার্ট টেলস আস, তুমি একটা যে কোনো একটা কিছু লিখতে পারো। দ্য পাই চার্ট শোজ 6 ডেইলি অ্যাক্টিভিটিস অফ এ স্টুডেন্ট। In general, the chart describes the percentage of time doing different activities in a day by student. মানে কি এই চার্টটা কি ডিসক্রাইব করে? এই চার্টটা ডিসক্রাইব হলো দ্য পার্সেন্টেজ অফ টাইম, মানে হলো গিয়ে অফ ডুইং ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, মানে কি একদিনের মধ্যে মোট একদিনের যে সময় টোটাল 24 আওয়ারের মধ্যে কত পার্সেন্ট টাইম একজন স্টুডেন্ট কোন কাজের পিছনে দেয়, ওই জিনিসগুলো আমার এই পাই চার্টটা এক্সপ্লেন করতেছে। সাপোজ ধরো মোট টাইম হলো গিয়ে 24 ঘন্টা, এটাকে আমি 100% ধরলাম, এর মধ্যে 30% দিচ্ছিল স্লিপে, 25% এখানে, 8%, 5% এখানে। ঠিক আছে, এই জিনিসটাকে এক্সপ্লেন করতেছে। সো আমার মোটামুটি ইন্ট্রোডাকশন এই পর্যন্ত শেষ, ইন্ট্রোডাকশন শেষ। আর এতে তোমাদের যদি মেইনলি এক্সামে পাই চার্ট আসে, তোমাদের পাই চার্ট মোস্ট অফ দ্য টাইম 80 ওয়াট থেকে 100 ওয়াট পর্যন্ত বলে। আর যদি বার চার্ট যেটা আসে, গ্রাফ এক্সপ্লেন করা আসে, ওইটা মোস্ট অফ দ্য টাইম 120 বলে বা 150 বলে। ঠিক আছে, এটা তো তোমরা এটা যদি 100 ওয়ার্ডের মধ্যে প্র্যাকটিস করতে পারো, এনাফ। এখন কি, এখন আমি এক্সপ্লেনেশনটা লিখবো। এই চার্ট থেকে আমি কি দেখতে পাচ্ছি সেটা বলবো। From the chart, it becomes clear that the student spent a fifth time of a day by studying. এই যে দেখছো এ ফিফথ বলছিলাম না, অথবা 1/5, এই দেখো স্টাডিং কোথায়, এই যে স্টাডিং এসে 20% সময় ব্যয় করছে। 20% সমান আমি কি লিখতে পারি? 20% সমান 1/5 হয় না? তো দেখো আমি কিন্তু এখানে পার্সেন্ট আসবে, এখানে পার্সেন্ট, প্রত্যেকটা লাইনে হলো পার্সেন্ট পার্সেন্ট করে আসছে। তো প্রত্যেকটা লাইনে আমি যদি হলো গিয়ে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট না বলে আমি এইখানে যদি লিখি এ ফিফথ টাইম, তাহলে কি জিনিসটা হলো গিয়ে রিপিটেশনটা এত বেশি হইল না। স্টুডেন্ট স্পেন্ড এ ফিফথ টাইম অফ এ ডে, একটা ডের 1/5 সময় সে ব্যবহার করে স্টাডি করার জন্য। ওইখান থেকে আমি লিখতে পারবো। ঠিক আছে, সেগুলো গিয়ে স্টাডি করে। তারপর কি বলছে? হি অর শি স্পেন্ড 12% টাইম অফ এ ডে অ্যাজ এ পার্ট অফ রিক্রিয়েশন, মানে কি সে হলো তার বিনোদনের জন্য, সে হলো ধরো তার দৈনন্দিন যা যা বিনোদন আছে সব কিছু মিলায়া মোট দিন 100% হলে তার 12% সময় রিক্রিয়েশনের পিছনে খরচ করে। দেখো আমি কিন্তু এইভাবে আসতেছি। ঠিক আছে, গেল রিক্রিয়েশন নিয়ে। অ্যান্ড দ্য চার্ট শোজ দ্যাট দ্য স্টুডেন্ট অ্যালোকেটেড, এই যে দেখো অ্যালোকেটেড, দেখো আমি কিন্তু বারবার একই ওয়ার্ড আনতেছি না। এই জায়গাতে স্পেন্ট আনলাম, এখানেও স্পেন্ট আনলাম, এখানে বললাম অ্যালোকেটেড। স্পেন্ট মানে কি? স্পেন্ট মানে হলো গিয়ে খরচ করা। অ্যালোকেটেড মানে কি? অ্যালোকেটেড মানে হলো গিয়ে বরাদ্দ করা। একই রকম জিনিস বোঝায়, বাট প্রত্যেকবার একই ওয়ার্ড ইউজ করলে জিনিসটা একটু বেশি হলো গিয়ে রিপিটেটিভ হয়ে যায়। ঠিক আছে, দ্য স্টুডেন্ট অ্যালোকেটেড 5% টাইম অফ এ ডে ফর প্লেয়িং, এছে প্লেয়ের জন্য সে হলো গিয়ে 5% টাইম। হি অর শি স্পেন্ড, আবার স্পেন্ড দিলাম এ কোয়ার্টার টাইম, এই যে দেখো এ কোয়ার্টার টাইম। কলেজ আওয়ারে সে 25% টাইম ইউজ করে, মানে কি কোয়ার্টার, 1/4 টাইম সে ব্যবহার করে কি ইন কলেজ। তার হলো গিয়ে কি কলেজের যে টাইমটা, ওই টাইমটা হয় আমার পুরা দিনের 1/4, মানে ফুল দিনটাকে যদি আমি 100 ভাগ করি, সেটার মধ্যে 25 ভাগ সে থাকে হলো কলেজের মধ্যে। ওকে, এরপরে দেখি লাস্টে আর একটাই বাকি আছে। ফর স্লিপিং দ্য স্টুডেন্ট স্পেন্ড
30% টাইম অফ এ ডে। ওকে, দেখো তার মানে কি যে স্লিপটা আছে ওইটাতে সে দিনের মধ্যে 30% টাইম স্লিপের পিছনে ব্যয় করে। এবং দেখো লাস্টে কিন্তু এইখানে আমি মাঝখানে একটা জিনিস স্কিপ করছিলাম, একটা জিনিস আমি স্কিপ করেছিলাম, হলো আদার। তোমরা এরকম পাই চার্ট এক্সপ্লেনের ক্ষেত্রে যখন এই জিনিসটা থাকবে, আদার, ওই জিনিসটা তোমরা লিখবা একদম লাস্টে গিয়ে, ঠিক আছে? স্টাডি লিখলা, রিক্রিয়েশন, প্লে, কলেজ, স্লিপ, সব কিছু লেখার পরে লাস্টে গিয়ে তুমি লিখবা আদার। ওকে, অ্যান্ড 8% টাইম অফ দ্য ডে ইজ অ্যালোকেটেড টু আদার অ্যাক্টিভিটিস, মানে কি এইগুলা বাদ দিয়ে আরও বাদ বাকি যা আছে সব কিছু মিলে তার 8% সময় যায়। ঠিক আছে, আমার এক্সপ্লেনেশন শেষ। এরপরে একটু আগে আমি কি বলছিলাম, এক্সপ্লেনেশনের পর আমার ইন্টারপ্রেট করতে হবে, ইন্টারপ্রিটেশন যেতে হবে। ইন্টারপ্রিটেশনে মানে কি, এই যে এক্সপ্লেনেশনটা থেকে আমি কি বুঝলাম, আমার ডিপ মিনিং, আন্ডারলাইন মিনিং জিনিসটাকে আমার হলো গিয়ে লিখতে হবে, এটাকে বলা হয় ইন্টারপ্রিটেশন। ওকে, তো দেখি ইন্টারপ্রিটেশন আমরা কি লিখবো। দেখো ইন্টারপ্রিটেশন আমরা লিখবো এই চার্টের মাধ্যমে কি, দ্য অ্যাবভ চার্ট ইন্ডিকেটস দ্যাট দ্য স্টুডেন্ট স্পেন্ড মোর টাইম ইন স্লিপিং দেন স্টাডি, প্লে, রিক্রিয়েশন অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস। মানে কি, এই স্টুডেন্টটা দেখো, এই স্টুডেন্টটা অনেক কিছু করে, ঘুমায়, ইয়া পড়াশোনা করে, ইয়া খেলাধুলা করে, কলেজে যায়, তাই না? এই স্টুডেন্টটা অন্য যত কাজ আছে প্রত্যেকটা কাজের চেয়ে স্টাডিকে সে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেয়। দেখো স্টাডিতে সে হলো গিয়ে 20% টাইম দেয়, অন্য কিছু দেখো প্লেতে দেয় হলো গিয়ে মাত্র 5%, রিক্রিয়েশনে দেয় 12%, আদারে দেয় 8%। মানে কি, এই স্টুডেন্টটা হলো তার স্টাডিকে অনেক বেশি ইম্পর্টেন্স দেয়। এটা আমার একটা ইন্টারপ্রিটেশন না? এই জিনিসটা কিন্তু দেখো আমার এই গ্রাফটাতে ডিরেক্টলি উল্লেখ করা নাই, বাট গ্রাফটাকে অ্যানালাইসিস করে আমি এটা বুঝতে পারতেছি। কি বুঝতে পারছি? দ্য স্টুডেন্টস স্পেন্ড মোর টাইম ইন স্লিপিং দেন স্টাডি, প্লে, রিক্রিয়েশন অ্যান্ড এত, ঠিক আছে? মোর টাইম ইন স্লিপিং, সে হলো গিয়ে স্লিপিংয়ে হলো গিয়ে বেশি টাইম দেয়, সে হলো স্লিপিংয়ে হলো গিয়ে সবচেয়ে বেশি টাইম দেয়। এরপরে কি দেখো, অ্যাগেন হি অর শি অ্যালোকেটেড মোর টাইম ইন স্টাডি দেন প্লে, রিক্রিয়েশন অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস। এই লাইনের মাধ্যমে কি বুঝেছি, সে স্টাডিতে হলো সে বেশি টাইম দেয়, প্লেয়িংয়ের চেয়ে, রিক্রিয়েশনের চেয়ে, আদারের চেয়ে। মানে কি, স্লিপিংয়ে সবচেয়ে বেশি, এরপরে হলো স্টাডিং। মানে স্টুডেন্ট হলো আমার যে ওভারঅল স্টাডি নিয়ে অনেক বেশি হলো সিরিয়াস। ঠিক আছে, এরপর আমি কি বুঝতে পারছি দেখো, হি অর শি হ্যাজ টু স্পেন্ড মোর টাইম ইন কলেজ অ্যাক্টিভিটিস দেন প্লেয়িং, রিক্রিয়েশন, স্টাডিজ অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস। মানে কি, এই যে স্টুডেন্টটাকে নিয়ে আমি আলোচনা করছি, ওই স্টুডেন্টটার অনেক বেশি আওয়ার যা কলেজে থাকতে হয়। তার একদিনের মধ্যে 1/4 টাইম, তার টোটাল ধরো একটা দিন তো আমরা জানি 24 আওয়ার্স, তার কোয়ার্টার মানে 6 আওয়ার্স, তার প্রতিদিন 6 ঘন্টা করে কলেজে গিয়ে থাকতে হয় তার। অন্যগুলো আরও কম, দেখো স্টাডি 20%, রিক্রিয়েশন 12%, ঠিক আছে? তার মানে এখানে আমি কি লিখলাম, এই জিনিসটা আমি এখানে লিখছি ইংলিশে, হি অর শি হ্যাজ টু স্পেন্ড মোর টাইম ইন কলেজ অ্যাক্টিভিটিস দেন প্লেয়িং, রিক্রিয়েশন, স্টাডিজ অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস। ঠিক আছে, হি অর শি অ্যালোকেটেড ভেরি শর্ট টাইম ফর, দেখো এখানে আসতেছে না লেখাটা, এখানে আদার অ্যাক্টিভিটিস, ঠিক আছে? আদার অ্যাক্টিভিটিস মানে কি, আমি এইখানে যে 5টা বিষয় লিখলাম, ওই 5টা বিষয়ের বাইরেও তো একজন মানুষের আরো অনেক কিছু আছে করার মতো, ওই জিনিসগুলোতে সে খুবই অল্প টাইম দেয়, ঠিক আছে? খুবই কম টাইম, মাত্র 8% টাইম দিল। ওকে, সো আমি এক্সপ্লেনেশনটাও লিখলাম, ইন্টারপ্রিটেশনটাও লিখলাম। একদম ফার্স্টে কি, ইন্ট্রোডাকশন প্যারা, দেন এক্সপ্লেনেশন প্যারা, দেন ইন্টারপ্রিটেশন প্যারা। তুমি যদি এই স্ট্রাকচার মেনটেন করে এইচএসসিতে অ্যান্সার করে আসতে পারো এইভাবে, এরকম, আই হোপ তুমি একটা ভালো মার্ক পাবা। ওকে, এরপরে আমি তোমাদের আরেকটা প্র্যাকটিস প্রবলেম করাবো, আরেকটা অনেক অনেক বেশি ডিফিকাল্ট লেভেলের করাবো। ওই রকম ডিফিকাল্ট লেভেল অবশ্যই আসবে না এইচএসসিতে, বাট ওইটা যদি তোমরা ভালো মতো হলো গিয়ে বুঝতে পারো, এইচএসসিতে যা আসবে খুব ইজিলি অ্যান্সার করতে পারো। ওকে, সো দেখো এইখানে হলো একটা প্রশ্নের মধ্যে মোট পাই চার্ট আছে 3টা, ঠিক আছে? একটা পাই চার্ট কি বলছে, ওয়ার্ল্ড স্পেন্ডিং, মানে পুরা যে পৃথিবীর মধ্যে যেই পরিমাণ টাকা স্পেন্ড করা হয় পুরা পৃথিবীর সব মানুষ দিয়ে, এর মধ্যে এত% যায় হলো গিয়ে ফুডের পিছনে, এত% যায় হলো গিয়ে ট্রান্সপোর্টের পিছনে, এত% হাউস, এত% ক্লোথিং। এটা একটা চার্ট। আরেকটা চার্ট হলো গিয়ে ওয়ার্ল্ড পপুলেশন, মানে পুরা বিশ্বে যতজন মানুষ আছে তার মধ্যে এশিয়াতে থাকে 57%, আফ্রিকাতে 10%, আমেরিকাতে 14%, ইউরোপ, আদার
ঠিক আছে, এবং লাস্ট আমার যেই পাই চার্টটা আছে ওইটা থেকে আছে যে কনজাম্পশন অফ রিসোর্স। এখানে কি একটা হলো ইউএস অ্যান্ড ইউরোপ, আমেরিকা আর ইউরোপ মিলে 60% হলো গিয়ে রিসোর্স তারা হলো কনজাম্পশন করে, আর বাদ বাকি যত মহাদেশের মানুষ আছে, এশিয়া, আফ্রিকা, ঠিক আছে, মানে বাদ বাকি আরো যা আছে ওরা সবাই মিলে করে হলো গিয়ে মাত্র 40%। ঠিক আছে, সো দেখো এই জিনিসটা আমি এখন এক্সপ্লেন করব। মানে আমি হলো গিয়ে জাস্ট কি পয়েন্টগুলো লিখে দিব, দেন এইটা হলো গিয়ে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা। ঠিক আছে, এটা যদি তোমরা হলো গিয়ে লিখতে পারো, তোমাদের এইচএসসি পরীক্ষা যা আসবে প্রত্যেকটা তোমরা অনেক ভালো মতো অ্যান্সার করতে পারো। তো দেখ আমি ফার্স্টে হলো এটা, তো এক নাম্বার লাইন আমি কি লিখতে পারি, ইন ইন দিস পিকচার উই ক্যান সি থ্রি পাই চার্টস। ঠিক আছে, থ্রি পাই চার্টস এর মধ্যে কি একটা দ্য নাম্বার ওয়ান চার্ট বা the first pie chart demonstrates, কি ডেমনস্ট্রেট করছে, demonstrates the spending percentage of the whole world। ঠিক আছে, অফ দ্য হোল ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর স্পেন্ডিং পার্সেন্টেজটাকে এক্সপ্লেন করছে আমার এক নম্বর পাই চার্টটা দিয়ে। দেখো এখানে কি কি আছে, একটা হলো ফুড, ক্লোথিং, হাউজিং, ট্রান্সপোর্টেশন, আদার। দেখো এখান থেকে আমি এখন কিভাবে জিনিসটা এক্সপ্লেন করতে পারি, আমি কি লিখতে পারি, ফর ফুড 24% অফ টোটাল বাজেট ইজ অ্যালোকেটেড। এরপর কি লিখতে পারি, for clothing the people all over the world spend 6% of their total expenditure, and for housing they spend 12% of their total expenditure। আরেকটা লাইন গেল, এরপর আমি কি লিখতে পারি, the people of the world spend 18% of their whole expenditure on transport, and they spend the rest of 40% expenditure on all other things। ঠিক আছে, এই জিনিসগুলাকে তুমি হলো এই যে আগের প্যাসেজটা যেরকম আছে না, এইখানে এতটুকু প্যাসেজটা এটার মতো করে লিখবা। দেখো কি পয়েন্টগুলো আমি জাস্ট লিখেছি, এত পার্সেন্ট ফুড, ক্লথিং হলো 6%, ক্লথিং হলো 6%, হাউজিং কত পার্সেন্ট, 12%, ট্রান্সপোর্ট 18%, আদার 40%। তো আমার এক নম্বর যে পাই চার্টটা ওইটা এক্সপ্লেন করা শেষ। দেন আমি কি করবো, দ্য নেক্সট পাই চার্টস ডেমনস্ট্রেটস দ্য ওয়ার্ল্ড পপুলেশন পার্সেন্টেজ। ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড পপুলেশন পার্সেন্টেজ, আমি কি লিখতে পারি, এটা শেষ। দ্য সেকেন্ড পাই চার্ট demonstrates the world population percentage across different continents। কন্টিনেন্টস মানে হলো মহাদেশ। ঠিক আছে, কন্টিনেন্টস, কোন মহাদেশে মানুষ আছে কত পার্সেন্ট, ওই জিনিসটা আমার এই পাই চার্টটা এক্সপ্লেন করতেছে। তো দেখো আমি এখান থেকে কি বুঝতে পারি, এখানে দেখো যে 57% মানুষ বসবাস করে এশিয়াতে, 57% মানুষ বসবাস করে এশিয়াতে। তো এখানে কি এক নম্বর লাইনে আমি কি লিখতে পারি, the Asia continent has most percentage of people and the amount is 57% of whole world population। এটা আমি লিখতে পারি। ঠিক আছে, তো দেখো আমি ফার্স্টে কি লিখতে পারি, the Asia subcontinent has most number of people অথবা most population which equals
উইচ ইকুয়ালস টু 57%। ডান। এরপর আমি কি করব, এরপরে আমি একটা একটা করে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, আদার এগুলো লিখবো। ঠিক আছে, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা। এখন দেখো এখানে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ইউরোপেও মানুষ হলো গিয়ে 14%, আমেরিকাতেও মানুষ হলো গিয়ে 14%। তার মানে কি, এই দুই মহাদেশে টোটাল পপুলেশন সমান। এই জিনিসটাও তুমি এখানে একটা ইন্টারপ্রিটেশন হিসেবে আনতে পারো। দ্য পপুলেশন অফ ইউরোপ অ্যান্ড দ্য পপুলেশন অফ আমেরিকা আর ইকুয়াল অ্যান্ড দে বোথ কন্টেন্টস কন্টেন্টস কত পার্সেন্ট, 40% ইচ। ঠিক আছে, এবং দেন তুমি এটা লিখলে, এরপরে তুমি লিখলা ইন আফ্রিকা 10% অফ দ্য হোল ওয়ার্ল্ড পপুলেশন লিভস। ঠিক আছে, অ্যান্ড কি দেন বাদ বাকি যেই কয়টা দেশ বা যেই কয়টা মহাদেশ আমার আছে ওইখানে থাকে মানুষ হলো গিয়ে মোট ওয়ার্ল্ড পপুলেশনে মাত্র 5%। এই জিনিসটা তুমি লিখলে। এখন এখন দেখো একদম লাস্ট যেই পাই চার্টটা, এখানে কি বলা আছে, আমার পুরা পৃথিবীর যত রিসোর্স, এই রিসোর্সের এত পার্সেন্ট ইউজ করে হলো আমেরিকা অ্যান্ড হলো গিয়ে ইউরোপের মানুষজন, এত পার্সেন্ট ইউজ করে বাদ বাকি সব মহাদেশ মিলে মানুষজন। দেখো দেখো তো এই যে হলো গিয়ে গ্রাফটা আছে, এটা দিয়ে যদি আমি তাকাই, আমি কি এখানে কি একটা ইমব্যালেন্স দেখতে পারছি না? দেখো আমি একটা বিশাল বড় ইমব্যালেন্স দেখতে পাচ্ছি। জাস্ট একটা দেশ আমেরিকা আর হলো গিয়ে আরেকটা মহাদেশ হলো ইউরোপ। ঠিক আছে, এই দুইটা জিনিস মিলে আমার 60% হলো গিয়ে রিসোর্সকে তারা ব্যবহার করছে। আর বাদ বাকি পুরা পৃথিবীর যত মানুষ আছে, এশিয়া, আমেরিকা, এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশ আমেরিকা ছাড়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, প্রত্যেককে একীভূত হয়ে আমার ইউজ করছে মাত্র 40%। সো এই পাই চার্টটা যখন আমি এক্সপ্লেন করবো তখন দেখো আমি কি লিখবো, ইন দ্য লাস্ট পাই চার্ট, ইন দ্য লাস্ট পাই চার্ট we can see a clear imbalance of consumption of resources. দেন তুমি হলো গিয়ে দেন নেক্সট লাইন তুমি এই জিনিসটা লিখবা, আমেরিকা আর ইউরোপ মিলে 60% ইউজ করে, বাদ বাকি অন্য যত মহাদেশ আছে ওরা প্রত্যেকে মিলে ইউজ করে হলো গিয়ে 40%। এরপর তুমি ইন্টারপ্রিটেশন লিখবা। দেখো তো এখানে ইন্টারপ্রিটেশনটা কি আসতে পারে আমার, এখানে আমার ইন্টারপ্রিটেশনটা কি আসবে, আমাদের কি করা উচিত, আমার এই যে গ্রাফটা ওইটার আন্ডারলাইন মিনিং কি, ওইটা আমার ইন্টারপ্রিটেশনটা হবে না? দেখো ইন্টারপ্রিটেশনটা আমার কি হবে, আমাদের এই যে ইমব্যালেন্সটা, এই যে বৈষম্যটা আছে আমাদের, আমাদের কি করা উচিত, ওইটাকে একটা ব্যালেন্স করা উচিত, তাই না? তাহলে দেখো এই ইন্টারপ্রিটেশনের মধ্যে আমি কি লিখবো, আমি লিখবো যে উই শুড ওয়ার্ক টু মেক অথবা ক্রিয়েট a balance between USA, Europe, and the rest of the world. Rest of the world. ঠিক আছে, তো এইখানে আমি যত ইম্পর্টেন্ট জিনিস আছে প্রত্যেকটা জিনিস এই যে আছে এখানে তোমাদের সামনে আছে, তোমরা এই জিনিসগুলোকে দেখে দেখে ফুল যেই এক্সপ্লেনেশনটা পাই চার্টে, এটা তোমরা আজকে বাসায় 120 ওয়ার্ডের মধ্যে লেখা ট্রাই করবা। 120 ওয়ার্ডের মধ্যে তুমি যদি এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারো, আই এক্সপেক্ট তোমাদের এইচএসসি পরীক্ষায় এর চেয়ে আরও অনেক বেশি ইজি জিনিস আসবে। আমি এখানে তোমাদের যা করালাম, 3টা পাই চার্ট আমি তোমাদের এক্সপ্লেন করাইছি একবারে, বাট তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু একটাই আসবে। ঠিক আছে, তো তোমরা যদি এইটা এক্সপ্লেন করতে পারো তোমরা, তোমাদের এইচএসসি পরীক্ষায় যা আসবে, আই হোপ তোমরা ওইটা আরও অনেক ভালো মতো এক্সপ্লেন করতে পারবা। অ্যান্ড আই হোপ তোমরা সবাই আজকের এই ক্লাসটা যে করলাম, আমি ফার্স্টে হলো গিয়ে গ্রাফ এক্সপ্লেন করলাম,
দেন হলো গিয়ে প্র্যাকটিস দেখাইলাম, এরপর আমি এক্সপ্লেন করলাম পাই চার্ট, এটারও একটা প্র্যাকটিস প্রবলেম দেখাইলাম, এটার কি পয়েন্টগুলো আমি লিখে দিলাম। তোমরা আজকের ক্লাসটা যদি সবাই ভালো মতো করো অ্যান্ড তোমরা গিয়ে বাসায় হলো গিয়ে একটা গ্রাফ অ্যান্ড চার্ট প্র্যাকটিস করবা যেটা আমি দিছি, আর এই পাই চার্টটা প্র্যাকটিস করবা, তাহলে তোমরা এইচএসসিতে এই যে গ্রাফ অ্যান্ড চার্টস অ্যান্ড পাই চার্টস থেকে মোট 15 মার্ক, ওইটার মধ্যে তোমরা খুবই ভালো একটা মার্ক আনতে পারবা, খুবই ভালো একটা মার্কের পার্সেন্টেজ অ্যাচিভ করতে পারবা। সো আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল। সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।